পার্লামেন্ট সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার পার্লামেন্টে বিরোধী দলীয় এক আইন প্রণেতার বক্তব্যের জের ধরে এই ঘটনা ঘটে। আজকে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং নাহিদ ইসলামের মধ্যে তুমুল বিতর্কের এক পর্যায়ে দর্শক সে কি ঘটনা ঘটে গেছে সংসদের মধ্যে, একেবারে কিন্তু দর্শক সংঘর্ষের রূপ নিয়েছে। মাননীয় স্পিকার, দুঃখ লাগে যখন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শরিক বা প্রধান স্টেক হোল্ডারও যদি বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এই সংসদে উপস্থিত আছেন তাদের সরকার দলীয় কিছু কিছু এমপি এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। আপত্তি 17 বছরের অবিরাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংসদে আজ যেন একেবারে বাগে মশে লড়াই। হ্যাঁ দর্শক, সরকার দল এমনকি বিরোধী দলের মধ্যে সংসদে আজ যে কাণ্ড ঘটেছে, যে তর্ক বিতর্ক এক পর্যায়ে দর্শক হট্টগোলের রূপ নিয়েছে, সেটা দেখলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠতে বাধ্য হবেন। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এমনকি সরকার দলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে যে একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে সংসদের মধ্যে, যেন দর্শক দেখে যেন মনে হচ্ছে একেবারে বাগে মহিষে লড়াই। নানা রকম দাবিগুলি কিন্তু একের পর এক কিন্তু উপস্থাপন করে যাচ্ছিল নাহিদ ইসলাম, কিন্তু এর মাঝখানেই কিন্তু ভেটো দিয়ে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আর যার ফলশ্রুতিতেই কিন্তু দর্শক এই বাকবিতণ্ডাটা কিন্তু তৈরি হয় সংসদের মধ্যে। জেলার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা শুরুতেই দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা স্পেশাল এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের সংসদের পুরো ঘটনাটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আগে আপনাকে সংসদের সেই ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে এই বিষয়টি বিশ্লেষণ করা যাবে। আরো ভারতীয় মিডিয়ায় জুলাই গণঅভ্যুত্থানকে শুরু থেকেই ডিফেমিং করে গিয়েছিল, বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখ লাগে যখন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শরিক বা প্রধান স্টেক হোল্ডারও যদি বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এই সংসদে উপস্থিত আছেন তাদের সরকার দলীয় কিছু কিছু এমপি এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। জুলাই গণঅভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল, মাননীয় স্পিকার ওনারা জানেন না। ওনারা জানেন না কে কিভাবে আন্দোলনে এসেছিল, কে কখন মারা গিয়েছে, স্নাইপার ছিল কি ছিল না, ওনারা জানেন না। তো মাননীয় স্পিকার, যারা জানেন, যারা মাঠে ছিল তাদের থেকে জেনে নিতে পারেন উনি, কিন্তু এই ধরনের বক্তব্যের আমরা কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। তো অন্তর্বর্তী সরকারের সময় এই দিনকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল। এই সরকার চাইলে এই দিনটা আজকে স্মরণ করতে পারতেন, পালন করতে পারতেন, কারণ জুলাই গণঅভ্যুত্থানে নারীদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে, স্মরণ করে যেতে হবে। তাদের আত্মত্যাগ কোনোভাবে আমরা ভুলতে পারবো না। যেই দল ইতিহাসে দুইবার সুযোগ পেয়ে এদেশের গণহত্যা করেছে, এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং এদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে, আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি এবং জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি। এবং জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। শেখ হাসিনার মামলার রায় হয়েছে, আমি নিজেও একজন সাক্ষী, জানি না সরকার দলীয় বন্ধু কেউ সাক্ষী আছেন কিনা। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর আমরা পার করতে যাচ্ছি, এটা জুলাই মাস চলমান। আমি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহত ভাই বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র তরুণ সহ সকল পেশাজীবী মানুষ যারা অংশ নিয়েছেন, দেশে বিদেশে, রাজনৈতিক অরাজনৈতিক যারাই সেখানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে আজকের এই দিনে আমি স্মরণ করছি। আজকে মাননীয় স্পিকার 14 জুলাই, আজকের দিনটিও একটি ঐতিহাসিক দিন। এই 14 জুলাই 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই সময়ের রাষ্ট্রপতি এবং দুঃখজনকভাবে এখনকারও যিনি রাষ্ট্রপতি, তার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম। সেটা ছিল সেই দিনের কর্মসূচি 14 জুলাইয়ের। এবং আমরা দেখলাম যে 14 জুলাই রাতেই তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, তিনি চীন সফর থেকে দেশে এসেই এই আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটা কটূক্তি করেন, তাদেরকে রাজাকারের নাতিপতি বলে আখ্যা দেন। এবং সেই রাজাকারের বিরুদ্ধে, সেই আখ্যার বিরুদ্ধেই শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সহ সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ। সেদিন থেকেই জুলাই গণঅভ্যুত্থান একটা রাজনৈতিক চরিত্র লাভ করে এবং আমরা পরবর্তী ঘটনাসমূহ সবকিছু জানি। অন্তর্বর্তী সরকারের সময়
এই দিনকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল, এই সরকার চাইলে এই দিনটা আজকে স্মরণ করতে পারতেন, পালন করতে পারতেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানের নারীদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে, স্মরণ করে যেতে হবে। তাদের আত্মত্যাগ কোনোভাবেই আমরা ভুলতে পারবো না। ফলে এখনো সময় আছে সরকার চাইলে নারীদের নিয়ে এরকম, আমি জানি না তারা অলরেডি এরকম পরিকল্পনা আছে কিনা। তো যেহেতু আজকে মূলত বিচার নিয়ে আমাদের প্রধান ফোকাস, বিচার নিয়ে অলরেডি কথা বলেছেন আক্তার হোসেন, আইনি জায়গা থেকে কথা বলেছেন। তো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমরা দেখছি মাননীয় স্পিকার এখনো ষড়যন্ত্র, জুলাই গণ অভ্যুত্থানের ব্যাখ্যা, মুক্তিযুদ্ধের সাথে তুলনা, কে ছোট কে বড়, ষড়যন্ত্র, নানান ব্যাখ্যা আসতেছে। মাননীয় স্পিকার, আমরা আরো দেখি এই সরকার দলের বিএনপির সংসদ সদস্য যিনি জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন এবং তাদের সাথে পুলিশি হত্যাকাণ্ডের তুলনা করছেন, এই বয়ানটা আওয়ামী লীগের বয়ান এবং পুলিশের হত্যাকাণ্ড এটা নাকি হাজার ছাড়িয়ে যাবে, হাজারে প্রকাশ করতে হবে, এই ধরনের কথা তিনি টকশোতে গিয়ে বলে বেড়াচ্ছেন। আমরা মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানি, সেই গল্প আজকে বলবো না মাননীয় স্পিকার। তো কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিকৃত করা, মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানকে তুলনা করার ষড়যন্ত্র এবং রাজনীতি মাননীয় স্পিকার আমরা কিন্তু ঠিকমতোই বুঝি। মাননীয় স্পিকার, মামলা বাণিজ্য 1499টা মামলা হয়েছে প্রথম আলো একটা রিপোর্টের অনুসারে 5ই আগস্টের পরে। এর মধ্যে প্রথম আলো 40টি মামলা খতিয়ে দেখেছে প্রথম আলোর একটা অনুসন্ধানী রিপোর্টে। মামলার বাদীদের 14 জন বিএনপির সাথে জড়িত। 21টি মামলার হওয়ার আগে পরে কোনো না কোনো আসামির কাছ থেকে অর্থ দাবি, অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গিয়েছে। বাকি 19 মামলায় রাজনৈতিক, ব্যবসায়িক, পেশাগত, পারিবারিক দ্বন্দ্ব থেকে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তি ও তাদের স্বজনরা। আমার কাছে নামগুলোও আছে, অনেকগুলো রিপোর্ট এসেছে বিএনপির কারা কারা তৃণমূলে এই অনেকগুলো ভুয়া মামলা করেছে, যে মামলায় যে আসল আসামি, যে গণহত্যাকারী, তার নামও আছে, আবার একজন সাধারণ ব্যবসায়ী বা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে তার নামও আছে। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরও নাম আছে, তার অন্য পক্ষ হলে, অন্য কোরাম হলে তাদের নামও সেই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মাননীয় স্পিকার মামলার সারা দেশে যে সাধারণ মামলাগুলো, এবং অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই মামলাগুলোকে স্ক্রুটিনি করা। স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন এখন কি অবস্থায় আছেন। তারপরে মাননীয় স্পিকার আইসিটির ট্রাইব্যুনাল, তো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনারা সরিয়ে দিলেন, ওনারা ক্ষমতায় এসে কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। আমরা আশা করেছি যে উনি সরিয়ে দিয়েছেন ওনারা, যে এই কাজ, মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোয়, আরো দক্ষতার সাথে যাতে ওনারা বিচারগুলো করতে পারেন। মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, এই সরকার গঠিত হওয়ার পর কিছু রায় এসেছে, কিন্তু এই রায়গুলো, এই মামলার সব প্রসিডিওর আগের প্রসিকিউশন টিমই সম্পন্ন করে গিয়েছে। নতুন করে 3টি মামলার অভিযোগ গঠন করা হয়েছে, যার সবগুলো প্রসিকিউশন তদন্ত, আগের প্রসিকিউশন তদন্ত সম্পন্ন করেছে। আমার জানা মতে নতুন করে কোনো মামলা তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব, যদি দ্রুততার সাথে আগায় এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট, শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কি আপত্তি? আমরা একজনকে নিতে পারি, কে আপনাদের দুইজনের মধ্যে ঠিক করেন। মিস্টার নাজিবুর রহমান। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই আইনটা যেভাবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা দেখছি এই আইনের মাধ্যমে 6টি পূর্ববর্তী আইনকে রহিত করা হচ্ছে, একই সাথে 2টা প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হচ্ছে। আমরা একটু দেখেছি আজকে এটা দেওয়া হয়েছে, আপনি 3 দিনের বিষয়টা কন্ডন করেছেন, কিন্তু বিষয়টা হলো মাননীয় স্পিকার, আমরা দেখলাম 9ই জুলাই এই আইনটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, আজকে 15ই জুলাই, 6টা দিন চলে গেল। এর মধ্যে আমাদেরকে এই 3 দিনের যে নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হল না, কোনো তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। 4টা আইন রহিত করা হয়েছে, এই 4টা আইনের সাথে এই আইনের যে পার্থক্যের যে টেবিলটা, এটাও দেওয়া হয়নি। তারপরে এই আইনটা আজকে দেখছি অবিলম্বে পাশ করার একটা কার্যসূচি রয়েছে। এটা
কমিটিতে না দিয়ে সরাসরি পাশ করার এত তাড়াহুড়া কি জন্য, তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন আমরা দেখছি না। এটা যেহেতু একটা অত বড় বিষয়, 4টা আইন রহিত করার বিষয় রয়েছে, 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করার বিষয় রয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে যেটা অনুরোধ থাকবে, এটাকে আইন সংক্রান্ত যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে প্রেরণ করা হোক, এটাকে যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে আমরা পাশ করি। এত তাড়াহুড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি। দর্শক শ্রোতা, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম যে তথ্যগুলি উপস্থাপন করেছে, যে দাবিগুলি উপস্থাপন করেছে সংসদে, দর্শক এগুলি দেখার পর নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে দর্শক আপনার মূল্যবান মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। কারণ আপনাদের এই 1 লাইন 2 লাইনের মতামতটুকু দর্শক আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে এই মতামতটুকুর কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো আগ্রহী হব গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারণ দর্শক আপনাদের এই মন্তব্যটুকু দর্শক আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করে যে দর্শক যে সবার আগে যে গুরুত্বপূর্ণ নিউজগুলি রয়েছে সেগুলি সবার আগে আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক অত্যন্ত আগ্রহী করে তোলে। তাছাড়া দর্শক সংসদে যে সালাউদ্দিন আহমেদ যে ভাগ বেতনটা তৈরি করেছে, এতে করে দর্শক সংসদের পরিবেশ কিন্তু নষ্ট হয়েছে, এমনকি সরকার দল এমনকি বিরোধী দলের মধ্যে দিন যতই যাচ্ছে একেবারে কিন্তু দর্শক সামনাসামনি লড়াই কিন্তু দর্শক ততই বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই 2 দলের মধ্যে দর্শক যে আকশাকশি তৈরি হচ্ছে, এতে করে কিন্তু দর্শক সংসদের পরিবেশ নষ্ট হচ্ছে, জনগণের দর্শক একেবারে কিন্তু অমঙ্গল হচ্ছে। কারণ সংসদের মধ্যে শান্তি শৃঙ্খলা না থাকলে দর্শক দেশের মধ্যে কোত্থেকে শান্তি শৃঙ্খলা আসবে? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দর্শক আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না এখানে। আজ এ পর্যন্ত এখানে শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। এবং সম্পূর্ণ ভিডিওটি দর্শক শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।